দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা সাম্প্রতিক রাজনীতির আলোচিত কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। আজকে এনসিপির অনুষ্ঠানে বিশেষত নির্বাচন এবং শেখ হাসিনার বিচার, এই দুটো বিষয় নিয়ে আলোচনা এসেছে, সে নিয়েও কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব শামসুজ্জামান দুদু, তিনি ভাইস চেয়ারম্যান বিএনপি। আছেন জনাব নাজবুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ, এবং সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন আলাউদ্দিন মাহমুদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে এনসিপির আজকের অনুষ্ঠান নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশের পর প্রথম কর্মসূচিতে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় দলের আহ্বায়ক জানান, পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব। কিছুটা স্পষ্ট করেন দলের নিবন্ধন ও গঠনতন্ত্রের বিষয়টি। আর সদস্য সচিব বলেন, মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এনসিপি। নিবন্ধন নিতে যেই ধরনের শর্তাবলী পূরণ করতে হয়, সেই শর্তাবলী পূরণ করার দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রম আগাবো। এ মাসের মধ্যে আমরা আমাদের গঠনতন্ত্র যে প্রণয়নের কাজ, সেই প্রণয়নের কাজটি আমরা শুরু করব। সত্যিকার অর্থে একটি মধ্যমপন্থী রাজনীতি বাংলাদেশে আমরা সূচনা করতে পারি, তেমন অঙ্গীকার আমাদের রয়েছে। সে অঙ্গীকারগুলো যেন আমরা বাস্তবে রূপদান করতে পারি, সে ব্যাপারে সারা দেশের সকল শ্রেণী পেশার মানুষের সমর্থন আমরা প্রত্যাশা করি। এরপর রায়ের বাজারে ২৪-এর অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন তারা। কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। আমি তো টাকা পয়সা চাই না, আপনার ছেলে হিসেবে উনি কাজ করতেছে, সবাই বাঁচতে আছে। আমরা দুই ভাই আছি, তোমার আমরা কামাই করে খাবো, তোমার কোনো কাজ কাম করন লাগবে না। আমার সেই বলে আজকে ভূমিকা নিয়ে যায়, আমি আজকে কিছু না। দলের প্রথম কর্মসূচিতে নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন সমর্থক ও কর্মীরা। এই যে আওয়ামী লীগের বিচার যেন দীর্ঘমেয়াদী হয়, বিচারটা যেন কোনোভাবে এটাকে কালেক্ষেপণ করা যায়, সেটার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের আমরা সম্ভাবনা দেখছি। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। জমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। শুরুতেই জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে আসতে চাই। এই আলোচনা অনেকদিন ধরেই চলছে। নির্বাচনের একরকম দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। নতুন রাজনৈতিক দল তারা তাদের মতো করে বক্তব্য রাখছেন। শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখা এবং এর সাথে নির্বাচনের দুটো বিষয়কে আপনি কিভাবে মেলান? জি, আপনাকে ধন্যবাদ। আমার অন্যতম সহযোদ্ধা প্রধান ভাই, শুভেচ্ছা। আর যারা দেখছেন তাদেরকে অভিনন্দন। প্রথম কথা বলি যে একটা নতুন রাজনৈতিক দল যা শিক্ষার্থীরা গঠন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুপ্রেরণায়, তিনি এটাকে গঠন করার জন্য তাদেরকে আহ্বান জানিয়েছেন বিদেশি প্রচার মাধ্যমে, পত্রিকার সাক্ষাৎকারের মাধ্যমে। এবং পরবর্তীতে দেখেছি যে এই যে লোকজন নিয়ে আনছে আমাদের বঙ্গবন্ধু এভিনিউতে, সে বাস টাস টাকা পয়সা সবই সরকারের মধ্য দিয়ে এগুলো বিতরণ হয়েছে। তো সরকারের অনুপ্রেরণায় তারা বক্তব্য দিচ্ছেন কিনা আমি ঠিক জানি না। এই যে যেটা বলেছেন, ভুলক্রমেও যেন রাজনৈতিক দলরা তার বিচারের আগে বা ফাঁসির মঞ্চে তোলার আগে নির্বাচনের কথা যেন না মনে আনে। তো এটা সে বলতেই পারে। এক একটা রাজনৈতিক দলের স্পিরিট, চিন্তাভাবনা, চেতনা, কর্মসূচি এক এক ধরনের হবে গণতান্ত্রিক বিবেচনায়। ওটা নিয়ে কথা বলার কোনো অবকাশ নাই। আমি তাদেরকে ধন্যবাদই জানাবো যে তারা যেটা মনে করে বুকের মধ্যে না রেখে এটা প্রকাশ করে দেয়। তবে এটা বুঝতে হবে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে দেশ পরিচালিত হচ্ছে, এবং সরকারটাও যেটা হয়েছে মানে ছাত্র জনতার রক্তে, ত্যাগে, অনুপ্রেরণায় এই যে বর্তমান সরকার আছে সেটি সাংবিধানিক সরকার।
অসাংবিধানিক বা অবৈধ সরকার না, আইনগত ভিত্তির উপরে সে সরকার দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে সাংবিধানিক ভিত্তির উপর। কোর্টও এটাকে মনে করে। তো কোর্ট যখন গণতান্ত্রিক বিবেচনায় সাংবিধানিক মনে করে, সেখানে আবার একটা দিক থাকতে হবে। এই সাংবিধানিক বিবেচনায়, গণতান্ত্রিক বিবেচনায় বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, বিভিন্ন মত থাকতে পারে, পথ থাকে, যেমন তাদের একটা আছে। তারা যেতে আবার অন্যেরটা নিয়ন্ত্রণ করতে চায়, যেমন শেখ হাসিনা বলতো যে গণতন্ত্র থেকেও বেশি প্রয়োজন হচ্ছে উন্নয়ন, অর্থাৎ ভোটটা মুখ্য না। তো যে কেউ ভোট যখন বিরোধিতা করবে, অর্থাৎ সেই সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারটা হরণ করবে, যেটা হাসিনা করছিল। অর্থাৎ তার মতামত ব্যক্তর একটাই জায়গা, সে হচ্ছে ভোটিং পাওয়ার। আমি সেই ভোটটাকে যে কোনো প্রয়োজনে, যে কোনো ওসিলায়, যে কোনো কথাবার্তায়, মানে এই সরকারই তো শেষ সরকার নয়, গণতান্ত্রিক বিবেচনায় এটা একেবারেই অন্তর্বর্তীকালীন সরকার। মানুষের ভোটের, মানুষের চেতনা, মানুষের ইচ্ছায় একটা ভোট হবে, তখন একটি সরকার তৈরি হবে। সেই সরকার আমি যে কোনো ওসিলাতে যদি আটকিয়ে দিই, তাহলে গণতন্ত্রে আটকিয়ে দিলাম। আর যারা গণতন্ত্রে 3 বছর ভোট দিতে দেয়নি, কোথায় যেন একটা সাদৃশ্যতা কেউ যদি খোঁজে, তাহলে তাকে আবার দোষ দেওয়া কঠিন হবে। সেই জন্যে প্রথম শর্ত হচ্ছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের সময় নির্ধারণ করা। সেটি কে আসবে কে আসবে না, এমন হতে পারে যে যারা তরুণরা দল করেছে, শিক্ষার্থীর দল করেছে, তাদের উচিত আছে এখনই ঝাঁপিয়ে পড়া। অর্থাৎ 7 মাস আরো বেশি হলে পর আরো বিতর্কে জড়িয়ে যেতে পারে। এটা যদি আরো 3 মাস আগে ভোটটা হতো, তারা আরো বেশি ভালো করতো। তাদের জনপ্রিয়তা এই 7 মাসে এসে আমার বিবেচনায় অনেক বিতর্কে জড়িয়ে গেছে। যেমন কোথায় যেন একটা রংপুরে বোধহয় দেখলাম যে চাঁদা দাবি করছে, সেটা ভাইরাল হয়ে গেছে। তো কোনো শিক্ষার্থী বা সমন্বয়ক বা এই আন্দোলনকারী শক্তি এটা করতে পারে, এটা তো মানে একেবারে বিস্ময়কর ঘটনা। কিন্তু এটা পত্রিকা চলে আসছে এবং সে আবার পরে এটার জন্য মাপও চেয়ে বসছে। আরও বেশি কালক্ষেপণ করলে আরও অনেক বিতর্কের ভিতরে জড়িয়ে যেতে পারে। সেই জন্য আমি বলবো যতটা দ্রুত তাদের সম্ভব তাদেরই মানে নির্বাচনকে ওয়েলকাম করা উচিত। না হলে পরে আমার মনে হয় এটা তাদের জন্য ভালো হবে না, আমাদের জন্যও না। জি, জনাব আলাউদ্দিন, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। এই যে প্রসঙ্গগুলো আসছে ঘুরে ফিরে, 1 নম্বর হচ্ছে গিয়ে এনসিপির যে সমাবেশ, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতা ছিল কিনা, যে প্রসঙ্গে এই মাত্র জনাব শামসুজ্জামান দুদু তুললেন, এবং এর পাশাপাশি নির্বাচনে কালক্ষেপণ করলে আসলে অজনপ্রিয় হয়ে পড়ার যে সম্ভাবনা থাকে, সেটা নিয়েও আপনার ভাবনাটা শুনতে চাই। ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি যারা আলোচনা করছেন সহ আলোচক এবং দর্শকদের ধন্যবাদ জানাতে চাই। মূলত যেই প্রসঙ্গটি বলেছেন যে এই আয়োজনে সরকারের কোনো পৃষ্ঠপোষকতা ছিল কিনা, এই প্রশ্নটি যে উঠেছে এটা খুবই আমি অবান্তর একটি প্রসঙ্গ। কারণটা হলো, আপনারা দেখেছেন যে পিরোজপুরে 5টি বাসের ব্যাপারে ডিসি অফিস থেকে একটি রিকুইজিশন দেওয়া হয়েছিল বাস মালিকদের কাছে। তো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল এবং ঘটনাটি ছিল যে মূলত শহীদ এবং আহত পরিবাররা যখন ঢাকায় আসবে বলে বাস মালিকদের কাছে গিয়েছিল, তারা তাদেরকে বাস দিচ্ছিল না। তারা তখন মনে করেছে যে যদি সরকারি কর্মকর্তা এবং ডিসি অফিসের মাধ্যমে রিকুইজিশন দেওয়া হয়, তখন হয়তো বা বাস কোম্পানিগুলো তাদেরকে বাস দিবে। এখন ডিসি অফিস কিন্তু বাসের তেল খরচও দেয়নি, বরং ইভেন বাস ভাড়া যে ফ্রি করে দিয়েছে সেরকম কিছু দেয়নি। মূলত এটা একটা রিকুইজিশন দিয়েছে তাদের পক্ষ থেকে, যাতে তাদেরকে বাস দেওয়া হয়। কারণ এই জিনিসটাও কিন্তু বাংলাদেশের কোথাও ঘটেনি। এবং আপনারা জানেন যে এখন ফ্রি মিডিয়া এবং যারা গণতান্ত্রিক অন্যান্য শক্তি আছে, তারা তাদের নজর এড়াচ্ছে না কোনো ঘটনায়, এবং তারা কোনো দ্বিতীয় কোনো ঘটনা দেখাতে পারবে না যে বাংলাদেশে কোথাও এরকম কোনো ঘটনা ঘটেছে যে সরকারের পৃষ্ঠপোষকতা এখানে এসেছে কিংবা সরকার তাকে বিভিন্নভাবে ফ্যাসিলিটেট করেছে। এই বিষয়ে আসলে আমার মনে হয় না যে এখন প্রশ্নের কোনো অবকাশ আছে। দ্বিতীয়ত হলো যে এই বিষয়টা যে এনসিপির যে দাবিগুলো, আমার মনে হয় যে আপনি সেই দাবিগুলোর ব্যাপারে যে করেছেন, প্রশ্ন তুলেছেন যে আমরা যে সেকেন্ড রিপাবলিক চাচ্ছি কিংবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান, সেই দাবির সাথে আপনার অন্যান্য যে রাজনৈতিক দলগুলো সেগুলোর মধ্যে যে একটা আলোচনাটা আসছে, আমরা কিন্তু এই বিষয়টা বারবার বলছি, এখনো বলছি যে
আমরা যাই করছি এখন পর্যন্ত জাতীয় ঐক্যমত্যকে গুরুত্ব দিয়ে অনেকগুলো বড় বড় জায়গা থেকে আমরা পিছিয়ে গিয়েছি এবং একই সাথে আমরা সমন্বয় করছি। এখন যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যে নতুন সংবিধানের দাবি, এই দাবি তো শুধু আমাদের একার দাবি না, এই দাবি তো বিএনপিরও নিজেরও দাবি। কারণ বিএনপি আমরা জানি যে সংবিধানের 153টা অনুচ্ছেদের মধ্যে 62টি অনুচ্ছেদই সংস্কারের তারা প্রস্তাব দিয়েছে। তো সংস্কার যে লাগবে, একটা নতুন সংবিধান যে লাগবে, এই বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো অনৈক্য নেই, বরং রাজনৈতিক দলগুলো তার মতো সবার কাছে সংস্কার প্রস্তাবনা আছে এবং তারা সেই প্রস্তাবনা জমা দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে এই সংস্কারটা করবে কারা? আসলে এই সংস্কার কমিশন তো সংস্কার প্রস্তাবগুলোকে সমন্বয় করে এটা রাজনীতিবিদদের কাছে নিয়ে আসবে। আবার তখন আমরা কিভাবে এই সংস্কার অথবা একটা নতুন সংবিধানের দিকে যেতে পারি? আমাদের এখানে খুব সুস্পষ্ট যে নির্বাচন অবশ্যই হবে, কিন্তু আমরা গণপরিষদ নির্বাচন চাই, যে নির্বাচনে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হবে। একই সাথে যদি মনে করে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো মনে করে জাতীয় নির্বাচন এখানে প্রলম্বিত হচ্ছে, এটার মাধ্যমে আমরা এই প্রস্তাবটাও দিচ্ছি যে একটি নির্বাচনের মাধ্যমে গণপরিষদ নির্বাচন হতে পারে, জাতীয় নির্বাচন হতে পারে। একই আপনার ব্যক্তি যারা নির্বাচিত হয়ে আসবেন তারা কিছুটা সময় গণপরিষদ এবং কিছুটা সময় আপনার সংসদে সময় দিতে পারেন। কিন্তু কখনোই একটি মানে নতুন যেই নির্বাচন হবে, একটা জাতীয় সংসদে কোনো এখতিয়ার নেই যে এই সংস্কারগুলো বাস্তবায়ন করার। তো আমরা আমাদের যে দাবি আছে, দাবিটা আমরা নির্বাচনের প্রেক্ষিতে আমরা খুব সুস্পষ্টভাবে আমরা বলতে চাই যে আমরা গণপরিষদ নির্বাচন চাই, এবং আমি বিশ্বাস করি বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো আসলে সেটাই চায়। কিন্তু তারা আসলে একটা জায়গায় খুব কনসার্ন যে জাতীয় নির্বাচনটা কোনোভাবে পিছিয়ে যাচ্ছে কিনা। এখানেই বোধহয় আজকে সার্জিস আলম যে কথাটা বলেছেন সেটা প্রাসঙ্গিক, যে খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত নির্বাচনের কথা না ওঠানোর কথা বলছেন তিনি, সেটার ব্যাখ্যাটা কি? এইটা এই বিষয়টা আমি বলবো যে আপনারা জানেন যে এনসিপি আজকে তার কর্মসূচি ঘোষণা করেছে সকালবেলা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে, এবং তারা রায়ের বাজার যে বৌদ্ধভূমি আছে এটার পাশে যে কবরস্থান আছে সেখানে যে জুলাই গণহত্যায় 127 জন বেওয়ারিশ যে লাশ দাফন করা হয়েছে, তো সেই গণকবরের কাছে গিয়ে তারা সেখানে কবর জিয়ারত করেছে এবং যারা গোরখোদক ছিল তাদের কাছ থেকে গল্প শুনেছে এবং যারা স্থানীয় ছিল তাদের কাছ থেকে শুনেছে। ওই সময়টা খুব আবেগ ঘন একটা ব্যাপার ছিল এবং স্বাভাবিকভাবেই এখানে যারাই গিয়েছে তারাই আসলে তারা স্বাভাবিক থাকতে পারে নাই, তারা ফিরে গিয়েছিল জুলাইয়ের সে উত্তাল দিনগুলোতে, সে রক্তাক্ত দিনগুলোতে। সেই প্রেক্ষাপটে যখন সার্জিস আলম শেখ হাসিনার বিচারের দাবিতে একটা শক্ত অবস্থান নিয়ে বিচারের সাথে নির্বাচনকে মিলিয়ে ফেলছেন, এক্ষেত্রে আমরা মূল মেসেজটা যেটা নিতে পারি সেটা হলো যে মূলত আমরা যে নির্বাচন করছি, কিন্তু আমরা কিন্তু নির্বাচনের পাশাপাশি বিচার কিংবা সংস্কার নিয়ে কিন্তু সেম আপনার সাউন্ডটা কিন্তু দিচ্ছি না। তো এই জায়গায় আমরা বলতে পারি যে আমরা যে নির্বাচন চাচ্ছি, নির্বাচনের সাথে যাতে যে শেখ হাসিনার বিচারে গণহত্যার বিচার যাতে কোনোভাবে হারিয়ে না যায়, সেটা বলার প্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে এখানে উনি হয়তো একটু নির্বাচন কিংবা ফাঁসির দাবি পর্যন্ত চলে গিয়েছেন। আমি বলবো যে এটা ওনার যে অবস্থান, সে অবস্থান এবং যে প্রেক্ষাপট, যে স্থানে দাঁড়িয়ে তিনি কথাটা বলেছেন, আমি আবেগকে রেসপেক্ট করি। কিন্তু আমরা যদি এনসিপি থেকে যে দলগত অবস্থান নিয়েছে, আমাদের অবস্থানগুলো খুব ক্লিয়ার। আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যে ঐক্যমত্যের, আপনি জানেন যে জুলাই চার্টার অলরেডি বাস্তবায়নের পথে। আপনার যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি আলী রিয়াজ সাহেব অলরেডি একটা প্রস্তাব আগামী সপ্তাহ থেকে এটা জাতীয় রাজনৈতিক দলগুলোর সাথে যারা যারা প্রস্তাব দিয়েছেন তাদের সাথে সংলাপে বসছেন, এবং যেই প্রস্তাবগুলোর মধ্যে সাযুজ্য আছে, মিল আছে, সেগুলো নিয়ে একটা আলোচনা যাবে। কি কি জায়গায় অমিল আছে সেটা নিয়ে আলোচনা হবে। তো সেই আলোচনার মাধ্যমে যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার একটি চার্টারের দিকে যাচ্ছেন এবং চার্টারের আলোকে আগামী নির্বাচনের রূপরেখা দিচ্ছেন, আমরা কিন্তু খুব আশাবাদী যে এই যে বিদ্যমান পরিস্থিতিতে আমরা একটি শুভ সূচনার দিকে যাচ্ছি। নির্বাচনের সাথে বিচার কোনো সাংঘর্ষিক কিছু নয়, বিচার একটা চলমান প্রসেস। আমার মনে হয় বিচারের একটা অগ্রগতি দেখতে পাই। আপনার কাছে ফিরবো আবারও, তার আগে জনপ্রধান আপনার কাছে আসতে চাই যে গণপরিষদ নির্বাচনের যে ধারণাটা দেওয়া হচ্ছে এনসিপির তরফ থেকে, বা সংবিধান সংস্কার পুনর্লিখন, এই বিষয়গুলো তো ঘুরে ফিরে আসছে, এই দুটো কি একসাথে হতে পারে, জাতীয় সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন? একটু বলে নেই হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে এটা নতুন পার্টির আত্মপ্রকাশ করলো। আমার দলের পক্ষ থেকে অভিনন্দন তাদেরকে, আন্দোলনে সক্রিয় থেকে একটা দল গঠন করেছে তারা, ভেরি নাইস। আমি এটা আমার এই আলোচনাটা শুরু হওয়ার পর আমি আমার নিজের সঙ্গে মিলাচ্ছি এরকমই যে মুক্তিযুদ্ধ শেষ করে আমরা সরকারের সঙ্গে ছিলাম
এবং দেশ স্বাধীনের পর আমাদের প্রত্যাশিত আকাঙ্ক্ষা ছিল আমাদের যে নতুন দেশ, নতুন রাজনীতি, নতুন রাষ্ট্র কাঠামো হোক। সংবিধান হয়েছে, কিন্তু পুরাতন জিনিসটাই নতুন করে উপস্থাপন করছে আমাদের দেশ স্বাধীনের পরে। আমরা সেই সময় জাতীয় সরকারের কথা বলছিলাম বঙ্গবন্ধুকে, তাই না? এটা মানা হয়নি, যার কারণে আমরা ওই দল আর করতে পারি না। আমরা আলাদা দল করে মানে রিং থেকে বেরিয়ে এসে আমরা একটা রাজনীতি শুরু করেছিলাম। আজকে আমার মনে হচ্ছে 53 বছর পরে এই আন্দোলনে, প্র্যাকটিক্যালি আন্দোলনে বিএনপি সব দলগুলি ছিল, শুধু আওয়ামী লীগ তার দোসররা ছাড়া আর কি। প্র্যাকটিক্যালি অ্যাক্টিভ রোল, ফ্রন্ট ফাইট করছে ছাত্ররা, এবং ছাত্রদের আহ্বানে এখানে জনগণ ঝাঁপিয়ে পড়ছে। 1000-এর উপর শহীদ হয়েছে, তাই না? 20,000 মতো আহত হয়েছে, বিরাট ঘটনা একটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার কাছে মনে হচ্ছে যে মুহূর্তে যে অভ্যুত্থান যেটা হলো, সে অভ্যুত্থানের মধ্যে যে সরকারটা হলো অন্তর্বর্তীকালীন সরকার, আমরা পুরাতন নিয়মটা মেনে সে সরকারটা করলাম, তাই না? ফলে আমি বলছি, আমরা যেমন রিং থেকে বাইরে পড়ে গেছিলাম, ওনারাও রিং থেকে বাইরে পড়ে গেছেন, রিংয়ের মধ্যে নাই ওনারা। যদিও ওনাদের কিছু লোক সরকারে আছে, অথবা সরকারের থেকে ওনারা সমর্থন পাচ্ছেন, যেটা ইতিমধ্যে পেপার, পত্রিকা, টিভি বিভিন্ন রিপোর্টে এসছে। যতই বলুক না কেন, হ্যাঁ, ঠাকুর করে কেটে কলা খায়নি, এটা এসছে। এখন এই রিং থেকে বাইরে গিয়ে ওনাদেরকে নতুন একটা স্টার্ট করতে হবে। উনি বললেন যে রাজনৈতিক দলগুলি সবাই চাচ্ছে, নো, রাজনৈতিক দলগুলি বর্তমান আইন কাঠামোর মধ্যেই সংস্কার চাচ্ছে, এবং একটা নির্বাচন চাচ্ছে, খুনিদের বিচার চাচ্ছে, লুটপাটকারীদের বিচার চাচ্ছে, বিদেশ থেকে টাকা ফেরত, সব কিছুই চাচ্ছে রাজনৈতিক দলগুলি। এটা কোনোটাই কনসেশন দেওয়া না, যে না কনসেশন দিচ্ছে আওয়ামী লীগকে বা পতিত স্বৈরাচারকে। এই সবগুলি চাচ্ছে বিদ্যমান কাঠামো রেখেই। ওনারা চাচ্ছেন, ওনারা যেহেতু আমি মনে করি এখন অলরেডি টাইম হ্যাজ গন, সময় পেরিয়ে গেছে। বলে কেমন, ওই যে আমাদের গ্রাম বাংলা কথা আছে না, চোর পালালে বুদ্ধি পারে আমাদের সবারই। সেই সময় আন্দোলনকালীন চলার সময় সেখানটায় বলছে অনেকে ওনাদের বাইরের থেকে, হ্যাঁ, যে শহীদ মিনারের একটা সমাবেশ, ওখানটা একটা সরকার গঠিত হোক। শহীদ মিনারে হয় নাই, বঙ্গভবনে হয়েছে, শপথ নিতে হয়েছে। যাকে বলছে শেখ হাসিনা মনোনীত, তার কাছে শপথ নিতে হয়েছে। মানে আমি বলতে চাচ্ছি কথাটা, যে আন্দোলনের যে তেজ নিয়ে আন্দোলনটা এসেছিল, সেখানটা আন্দোলনকারী শক্তির যারা ডোমিনেট করছে, যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের পরিষ্কার দৃষ্টিভঙ্গি না থাকার কারণে পুরনো কাঠামোর মধ্যেই সব আন্দোলনটাকে আপনার কি বলে সমর্পিত, আমি যদি বলি ভুল হবে না কথাটা। হ্যাঁ, তাহলে কি আমাদের লক্ষ্য অর্জিত হবে না? ডেফিনেটলি। সেই সংগ্রামটা দুইটাভাবে হইতে পারে। এক, যতগুলি রাজনৈতিক শক্তি আছে, বিএনপি সহ অপরাপর সংগঠনগুলি সহ মিলে একটা গ্র্যান্ড কনভেনশন করে একটা চার্টার ঠিক করা, এটা হলো একটা জিনিস। আরেকটা হচ্ছে যে না, কারণ ওনাদের চিন্তার মধ্যে আমাদের চিন্তার সঙ্গে মিলতেছে না, ওনাদের কতগুলি কার্যক্রমের সঙ্গে আমরা একমত হতে পারছি না। ফলে ন্যাচারালি ওনাদেরকে রিংয়ের বাইরের থেকে নতুন কতগুলি প্রস্তাব উত্থাপন করতে হয়েছে, যেটা হচ্ছে গণপরিষদের নির্বাচন, যেটা হচ্ছে সেকেন্ড রিপাবলিক, তাই না? এই কথাগুলি আসছে। আমি বলতে চাই কথাটা, এখানটায় গুণগত পরিবর্তন, যে বিপ্লব, আমূল পরিবর্তন, এইটার কিন্তু স্কোপ এখন আর নেই। আমাকে পুরাতন কাঠার মধ্যে থেকেই আমার দাবিটাকে, ওই আমার বা চিন্তাটাকে, জনগণের চিন্তাটাকে ওইটার সঙ্গে অ্যাকোমোডেট করতে হবে। কতটুকু ছাড় দেওয়া হবে। গণতন্ত্র হচ্ছে এটা কম্প্রোমাইজ। এখন এই কম্প্রোমাইজের জায়গায় সেটা কিভাবে হতে পারে তার নিয়ে আলোচনা হইতে পারে। কিন্তু ওনারা যেভাবে বলছেন, ওনারা সেকেন্ড রিপাবলিক, আমি দেখছি কালকে, অথবা ওনারা যা পরিষদ, ওইভাবে আর হওয়ার স্কোপ আছে, আমি মনে করি না। রিং থেকে বেরিয়ে নতুন একটা ফাইট তারা করতে পারবে। আমরা যেমন ক্ষমতা ছেড়ে দিয়ে গণপরিষদ নির্বাচন করলে কি একেবারে নতুন করে সংবিধান লেখার সুযোগ বলে নেই। আমরা যেমন নতুন করে বিপ্লব করে সমাজগণ পরিবর্তনের লড়াই করছি, বলছি জাতীয় গণতান্ত্রিক বিপ্লবটা অসম্পূর্ণ, মুক্তিযুদ্ধ অসম্পূর্ণ, সম্পূর্ণ করতে হলে আমাকে একটা বিপ্লব করতে হবে। সেই বিপ্লব করতে গিয়ে আমরা কি করছি সেটা আমি আর সেই আলোচনা যাচ্ছি না। ওনারা এখন এই জায়গায় পড়ে গেছে যে ওনাদেরকে এখন এটা নতুন গণপরিষদ করতে হবে, সংবিধান বাতিল করতে হবে, যতটুকু মেসেজ যেটুকু পাচ্ছে, তাই না? ফলে এই সংগ্রামটা ওনাদের করতে হবে। হ্যাঁ, ওনারা নতুন প্রজন্ম এই সংগ্রাম করে ওনারা সফলকাম হইতেও পারে, আমার দোয়া থাকলো। কিন্তু বর্তমান যে সিস্টেম, এখানটায় যে সিস্টেমে গভর্নমেন্ট ফর্ম হয়েছে, যেভাবে আলোচনা হচ্ছে সংস্কারের জন্য, সেই সংস্কারের বাইরে গিয়ে এটা করার আর কোনো স্কোপ আছে বলে আমি মনে করি না। জি, ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসি, আশা করি সাথে থাকবেন। মুক্তবাক, জনাব শামসুজ্জামান, আপনার কাছে ফিরে আসতে চাই। গণপরিষদ নির্বাচন বা সংবিধানের আমূল পরিবর্তন, এই আলোচনাটা গোড়া থেকেই চলছে, এবং একই সাথে সংস্কার আসলে কতদূর অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে, নির্বাচনের পরবর্তী সরকার কতটুকু করবে, সে বিষয়গুলো সামনে আছে। গণপরিষদ নির্বাচনের প্রাসঙ্গিকতা কতটুকু আপনার কাছে মনে হয়? একেবারেই নাই। আমি যদি এই সরকারকে সাংবিধানিক সরকার মনে করি, এই বর্তমান সরকারকে, এটা যদি বিপ্লবী সরকার মনে করতাম তাহলে আরেক বিবেচনায় আসতাম। কিন্তু এটি সাংবিধানিক সরকার, শপথ নিয়েছে সংবিধানের আওতায়। এই সংবিধানকে রক্ষা করার শপথ হচ্ছে
এই সরকার। এই সরকার সংবিধানের বাইরে গিয়ে কিছু করে, ইতিমধ্যে সে সংবিধান অলরেডি লঙ্ঘন করেছে। সেটি হচ্ছে 91টি সরকারের শেষ হওয়ার পরে 90 দিনের মধ্যে আরেকটি সরকার আসতে হবে। তা আমি যে সেটা তো তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রযোজ্য না, এটা সংবিধানের স্পিরিট, এটা একেবারে লিখিত। আমাদের সংবিধান তো 100% লিখিত। কিন্তু সেখানে তো আর অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই, একেবারে সবকিছু আছে 6 মাস মতো নাকি? সেটা এই জন্যই এই জন্যই বলি, যখন 90-এর গণঅভ্যুত্থান হয়ে যায় তখন যে কেয়ারটেকার সরকারটা আসছিল সেটি কিন্তু সাংবিধানিক সরকার ছিল না। সব দল কিন্তু ওই সরকারকে মেনে নিয়েছে, যেমন এই সরকার মেনে নিয়েছে। রাইট। ওই সরকার যে এটার গণভিত্তি ছিল সকল রাজনৈতিক দল, আর সকল রাজনৈতিক দল জনগণের প্রতিনিধিত্ব করে। এবং একই টাইমে ওখানেও যে গণঅভ্যুত্থান হয়েছিল সে গণঅভ্যুত্থানের শক্তি, তখন তো আমরা গণঅভ্যুত্থানের পক্ষে, আমরা একটু সিনিয়র, যেমন সরাসরি প্রধান হয়েরা ছিল। তো এখন ওই যে এটাকে এখনো কিন্তু ওই বিবেচনাতে এই সরকার কেউ যদি অস্বীকার করে তাহলে এটা ভুল হয়ে যাবে। এটা জনগণের সরকার, গণঅভ্যুত্থানের সরকার, রাজনীতির বিবেচনায় এটা জনগণের সরকার। তো সেই কারণে এই কেয়ারটেকার এই বিবেচনায় বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ওইটার পরে যখন বিএনপি ক্ষমতা আসছিল, যা কিছু সেই সময় ছিল বিএনপি কিন্তু সংবিধানের আওতায় নিয়ে আসছে, রেকটিফাই বৈধতা দিয়েছে পরে। হ্যাঁ, এটাই বাস্তবতা। এমনকি এখন যে নির্বাচন হবে, যারাই আসুক আপনি এই যে কাজগুলো হবে এটা রেকটিফাই না করার কোনো সুযোগ নাই। কিন্তু বিতর্কের মধ্য দিয়ে যদি একটি সরকার আসে, অর্থাৎ আমি নির্বাচন চাচ্ছি, আরেকজন নির্বাচন করতে দিবে না বা সে এই সময় হতে দিবে না, তখন কিন্তু এই যে বিভেদটা তৈরি হবে। আর এই বিভেদের মধ্য দিয়ে যদি আলাদা একটি সরকার তৈরি হয়, মানে নির্বাচনের মধ্য দিয়ে, তখন বিতর্কটা তৈরি হতে পারে। আমার বিবেচনায় হচ্ছে গণপরিষদ অথবা অন্য কিছু যদি আমরা করতে চাই, যেটা প্রধানভাবে বললেন, সেটি সামগ্রিক আলোচনার মধ্যে দিয়ে আসতে হবে। এটি একটা নবগঠিত রাজনৈতিক শক্তি বা দল উত্থাপন করলেই, মানে যার কোনো পিপুলস ভিত্তি আছে কিনা, অর্থাৎ আমি এই সেন্সে বলছি যে তারা অতীতে কোনো রাজনৈতিক মানে নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তো তারা কি হিসাবে নিজেদেরকে দাবি করছে, সেটা হচ্ছে গণঅভ্যুত্থানের শক্তি হিসাবে আর দাবি করছে। গণঅভ্যুত্থানের শক্তি তো বৈষম্যবিরোধী ছাত্ররা, জাতীয় নাগরিক পার্টি না, এইটার নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়নি, ওরা করছে বলছে। তো বৈষম্য বিরোধীদের মধ্যে 28টি ছাত্র সংগঠন ছিল, 28টি যখন বেরিয়ে গেছে তখনই সে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন রাজনৈতিক ছাত্র সংগঠন হয়েছে। তার আগ পর্যন্ত কিন্তু সমগ্র সংগঠনের সব মানে ছাত্র সংগঠনের প্ল্যাটফর্ম ছিল। সেই জন্য আমার বিবেচনায় এখন গণপরিষদের কথা যদি উত্থাপন করতে হয়, তাহলে আমাকে আবার ফিরে যেতে হবে 71 সালে। তাহলে সেকেন্ড রিপাবলিক যেটা বলা হচ্ছে, আমি যেটা সরাসরি বিরোধী, সেটার কারণটা কি? কারণটা হচ্ছে এটা ফেলিওর মানে স্টেট না যে আমি সেকেন্ড রিপাবলিকে যাব। ফার্স্ট রিপাবলিকই তো এখন বিদ্যমান, আমি সেকেন্ড রিপাবলিকে যাব কেন? কেন আমি সংবিধানের প্রশ্নে এটা কবরে যাবে, এটা পুনর্লিখন করতে হবে, এটা ছুঁড়ে ফেলে দিতে হবে, এই বিবেচনায় তো আমি নাই। আমি মনে করি একটি বৈধ পার্লামেন্টই এই সংবিধানের আমূল পরিবর্তন করতে পারে। এটার একমাত্র স্থান আছে পার্লামেন্ট। এই সরকার যত রকম সুপারিশ, যত রকম বক্তব্য, জনগণের বক্তব্য, সব রাজনৈতিক দলের বক্তব্য উত্থাপন করতে পারে, কিন্তু এই সরকার পারে না এটাকে আমূল পরিবর্তন করতে। এখানে একটা আইনগত প্রশ্ন ঘুরে ফিরে আসে, যেটা ত্রয়োদশ সংশোধনী মামলায় বা অষ্টম সংশোধনী মামলায় ঘুরে ফিরে এসছে, যে একটা সংসদ আসলে সংবিধানের কতটুকু পরিবর্তন করতে পারে, এবং সেটার একটা সীমাবদ্ধতা আদালত দিয়ে দিয়েছেন, বেসিক স্ট্রাকচার বলে যেটাকে বলা হচ্ছে, মৌল কাঠামো। সেক্ষেত্রে কি একটা সমস্যা দেখা দেবে না সংসদের জন্য, পুরো সংবিধানের অনেক কিছু পাল্টানোর জন্য? রচনাকারী হচ্ছে পার্লামেন্ট, কোনো কোনো ক্ষেত্রে ব্যাখ্যাদাতা হচ্ছে সুপ্রিম কোর্ট। যেমন এই সরকারের
পরিষ্কার ক্ষমতাবান করেছে সুপ্রিম কোর্টের নির্দেশনা, সেটা সাংবিধানিক। কেউ যদি এটা অস্বীকার করতে চায় করতে পারে, কিন্তু বৈধতা নাই। মানে আমার বিবেচনা, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সেই কারণে যদি সংবিধানে কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে এই সময় এই ব্যাখ্যাটা যথেষ্ট না, যেমন জাতীয় সংসদের নির্বাচনটা যথেষ্ট না, গণপরিষদের নির্বাচন আসতে পারে, তাহলে তারা সুপ্রিম কোর্টের কাছে যেতে পারে। কিন্তু আমার বিবেচনায় এমন কোনো পরিস্থিতির উদ্ভব ঘটে নাই যেখানে সংবিধান পুনর্লিখন করতে হবে, কবরস্থ করতে হবে, ফেলে দিতে হবে। এটা সংশোধন, এটা বিয়োজন, এটা আমূল পরিবর্তন আমি পার্লামেন্টে কি করতে পারি, ওইটা হচ্ছে উপযুক্ত জায়গা। জি, এটা রাজপথ হবে ওই মতকে সংগঠিত করা। এখন যে দল হয়েছে এটা নিঃসন্দেহে একটা মতকে সংগঠিত করতে পারে। 70-র ইলেকশনের আগে কোনো অবস্থাতে শেখ মুজিব একক নেতা ছিল না। 70-র ইলেকশনের আগে তখন বড় নেতা ছিলেন মৌলানা ভাসানী, শেখ মুজিবের গুরু হিসাবে চিনেছিল। কিন্তু 70-র ইলেকশনের মধ্যে যে শেখ মুজিবের উত্থান ঘটে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, এবং শেখ মুজিবকে ওই সময় কেউ কেউ বলেছে যে এটা নিরক্ষর, এর কোনো লেখাপড়াও নাই, কিন্তু ওখান থেকে তার উত্থান ঘটে, মানুষ তাকে ভোট দিয়েছিল। তো এখন যদি কাউকে দাঁড়াতে হয় ওই ভোটে তাকে যেতেই হবে। জি, ধন্যবাদ। জনাব আলোচনার কাছে ফিরে আসি। সেকেন্ড প্রশ্নে বেশ কিছু প্রশ্ন উত্থাপন করা হয়েছে বিএনপির তরফ থেকে। এখনো একটু আগে জনাব শামসুজ্জামান সে প্রসঙ্গই তুলছিলেন। এর প্রয়োজনীয়তা তার মতে তখনই দেখা দিত যদি রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়তো। তিনি মনে করেন যে আগের ব্যবস্থাটা থাকার কারণে এবং আগের সংবিধানের অধীনেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়, তার প্রয়োজনীয়তা নেই। আপনাদের অবস্থানটা কি? শুনেন, দুদু ভাই খুব চমৎকার করে বলছে, আমি একটু জনাব আলাউদ্দিনের কাছ থেকে শুনে আপনার কাছে আসতে চাচ্ছিলাম। জি, জনাব আলাউদ্দিন। থ্যাংক ইউ। যে বিষয়টা বলা হচ্ছে, দুদু ভাই এটা বলছিলেন যে সংবিধানের রচনাকারী পার্লামেন্ট। অ্যাকচুয়ালি তো পার্লামেন্ট তো সংবিধান লিখতে পারে না। সংবিধান লেখার জন্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি দরকার হয়, গণপরিষদ দরকার হয়। এখন বর্তমান যে অবস্থাটা আসছে, আমার যে বিষয়টা আমাদের সহ আলোচকের সাথে পার্থক্য আমরা বুঝতে পারছি যে এখানে যে একটা গণ অভ্যুত্থান ঘটে গিয়েছে, রক্তাক্ত গণ অভ্যুত্থান, এই বাস্তবতাটাকে আমার মনে হচ্ছে না ওনারা আমলে নিচ্ছেন। মূলত এই সরকার কোন প্রেক্ষিতে শপথ গ্রহণ করেছেন এবং সেটা যে ওই সময়ের জন্য কতটুকু যুক্তিযুক্ত ছিল সেটা আলাদা বিতর্কের বিষয়। কিন্তু সংবিধানের মাধ্যমে এই সরকার সংগঠিত হয়েছে, এই কথাটার মধ্যে আসলে কোনো আপনার যৌক্তিক কোনো ভিত্তি নেই। মূলত এই সরকার একটা হাইকোর্ট রেফারেন্সের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন বিশেষ ডক্ট্রিন অফ নেসেসিটির সরকার। এখন এই সরকার আসলে মূল কাজটা কি, যদি তার কাজের এজেন্ডা আমরা দেখি, যে এই সরকার তো শুধু নির্বাচন পরিচালনার জন্য আসেনি। এই সরকার আসছে একটা আমূল সংস্কার, এবং যেই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছিল, যেখানে সাংবিধানিক স্বৈরতন্ত্রের উদ্ভব ঘটেছিল যে সংবিধানের মাধ্যমে, সেই সংবিধান কিন্তু আমাদের সংস্কারের একটা সবচেয়ে বড় জায়গা। এখন আমরা কিন্তু একটা জায়গা বারবার বলছি যে আমরা কিন্তু নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা নির্বাচন না সংগঠিত করার পক্ষে নই, আমরা চাচ্ছি নির্বাচন। কিন্তু যে ঐতিহাসিক ভুলটি 1972 সালে হয়েছে, 1971 সালের যেই এলএফওর মাধ্যমে আপনার 70-এ নির্বাচন হয়েছিল, যেটা 71 সালের আমরা দেখি যে 10 এপ্রিলের যে স্বাধীনতার ঘোষণাপত্র, সাম্য, মানবিক মর্যাদা ও আপনার সামাজিক ন্যায় বিচার, ইনসাফ, এই জায়গাটা কিন্তু 72 সংবিধানে রাখা হয় নাই। এবং যদি আমরা কার্যকরভাবে বলি যে 70-এর যেই গণপরিষদ, সেই গণপরিষদের তো 72 সালে সংবিধান লেখার কোনো বৈধতা নেই। এখন সেই বিতর্ক যদি পাশে রেখে আমরা বলি, যেই সংবিধানটা আপনার যে বিএনপি নিজেই এই সংবিধানের আমরা যে বললাম যে অনেকগুলো ধারা আপনার সংশোধনের প্রস্তাব দিয়েছে, সেই সংশোধনটা আসলে কোথায় হবে, এটা আমাদের প্রশ্ন। সংশোধনটা কি পার্লামেন্টে হবে? যদি পার্লামেন্টে হয়, কোন এক সময় যদি আওয়ামী লীগ এসে বলে যে না আসলে আমরা তো পার্লামেন্টে ছিলাম না, যে তখন আমরা এই সংশোধনে কি বৈধতা পাবো? এখন একমাত্র গণপরিষদ নির্বাচনই পারে, এবং গণপরিষদ নির্বাচন তো আসলে ওনাদের ভয় পাওয়ার কিছু নাই। এখানে জাতীয় নির্বাচন হলে জন্য ওরা সংখ্যাগরিষ্ঠতা পাবে যদি জনগণ চায়, এবং গণপরিষদ নির্বাচনের কিন্তু ওনারাই মেজরিটি থাকবে। তো কিন্তু আমরা যেটা চাচ্ছি, ঐতিহাসিক যে ভুল বাংলাদেশে বারবার হয়েছে, যে সংবিধানের মাধ্যমে এখানে বারবার স্বৈরতন্ত্রের জন্ম হয়, সেই ব্যবস্থাটাকে আমরা পরিবর্তন করতে চাচ্ছি। পরিবর্তন একটা বড় জায়গা হলো সংবিধান, এবং আমরা সংবিধানের জন্য যে গণপরিষদ নির্বাচনের দাবি জানাচ্ছি এটা যৌক্তিক। এবং এই জায়গায় অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে আমার সহবক্তা জাসদের যেই নাজমুল ভাই যেটা বললেন যে সময়টা আসলে নেই, কিন্তু আমরা একটা বিষয় বারবার বলছি, সময়টা যদি নেই, কি কারণে সময়টা নেই?
যেই মানুষগুলো অভ্যুত্থান করেছে, ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে যদি মনে হয় তাদের মধ্যে মতৈক্য বাড়ছে, সেই জায়গাটা আমরা হয়তো বা মতৈক্য কমাতে পারি, আমরা কিভাবে কমাবো সেই রাস্তা বের করতে পারি। কিন্তু এই সুযোগ একেবারেই চিরতরে হারিয়ে গিয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারি না। ইভেন আরেকটি গণঅভ্যুত্থানের আশঙ্কাও কিন্তু আমরা আসলে এড়াতে পারি না। তো এখন ওই সার্বিক বিবেচনা আমরা মনে করি যে ঐতিহাসিক ভুলের পথে বিদ্যমান রাজনৈতিক দলগুলো পা বাড়াবে না, এবং এই যে সুযোগ আসছে নতুন ভাবে এই সংবিধান পুনর্লিখনের সুযোগ রাজনৈতিক দলগুলো কাজে লাগাবে। আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা যে বিদ্যমান সংবিধানটি দেখতে পাচ্ছি, এটা কিন্তু সবসময় যে শাসক শ্রেণী যেই ক্ষমতা যাবে তার পারপাস সার্ভ করে। এই জন্য আমরা যখনই দেখি যে কেউ যখন এই সংবিধানের মাধ্যমে ক্ষমতায় যাচ্ছে অথবা তার একটা মানে ক্ষমতা চলে যায়, তখন তার আসলে কোনোভাবে চেঞ্জ করার কোনো ইনসেন্টিভ থাকে না। কিন্তু এই সংবিধানে জনগণের ক্ষমতায়ন কোথায়? যখন এই মানে শাসক যখন এই সংবিধানকে ব্যবহার করে, জনগণ আসলে একটা বিদ্যমান শাসন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ কি এই সংবিধানের মাধ্যমে করতে পারে? সেই সুযোগ কি আছে? এই প্রশ্নটা আমরা বলি, আমরা দেখবো যে না, আসলে এই সংবিধানের মাধ্যমে জনক্ষমতায়নের কোনো সুযোগ নেই। আমরা সেকেন্ড রিপাবলিকের ধারণাটা আরেকটু কি পরিষ্কার করবেন জনাব আলাউদ্দিন, যে আপনারা কি বোঝাতে চাচ্ছেন এবং কেন এটা প্রয়োজন মনে করেন? জি, এটা আরেকটা গুরুত্বপূর্ণ ক্লিয়ারেন্সের জায়গা, যে সেকেন্ড রিপাবলিক বলতে যে বাংলাদেশ অনেক বড় পরিবর্তন হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না, অথবা নতুন একটা দেশ হয়ে যাবে তাও কিন্তু না। আমরা যে নতুন সংবিধানের দাবি জানাচ্ছি, যে নতুন সংবিধান গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যখন হবে, তখন কার্যকর ভাবে একটা নতুন একটা রিসেট, নতুন একটা স্টার্ট হবে, একটা ফ্রেশ স্টার্ট ফর বাংলাদেশ। এটাই কিন্তু সেকেন্ড রিপাবলিক। সেকেন্ড রিপাবলিক বলতে আবার যে ৭১-এ ফিরে যাবো, এটা পুরোপুরি একটা ভ্রান্ত ধারণা। এবং আমার মনে হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানের বড় ভাই দুদু ভাই উনি একটু যদি আবার এই জিনিসটা ভালোভাবে দেখেন, যে আসলে সেকেন্ড রিপাবলিক শুধু বাংলাদেশে না, পৃথিবীর অনেক দেশে সেকেন্ড রিপাবলিক হয়েছে, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ যেগুলো আরব স্প্রিং এর মাধ্যমে যে দেশগুলো হয়েছে, কিছু কিছু আগে ফেল করেছে, বাট সেকেন্ড রিপাবলিক হয়েছে। আরেকটা বিষয় আমি একটু বলি, যে সংস্কারের যে জায়গাটা, আজকে যে পুলিশ কমিশন গঠন করার একটা প্রস্তাব এসেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি তার বিরোধিতা করেছে। তারা বলছে যে ব্রিটিশ যে ঔপনিবেশিক যে পুলিশ আইন এবং পুলিশ যে প্রবিধি আইন, এটা নাকি যথেষ্ট, এবং যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কিন্তু এর চেয়ে ভালো কোনো ব্যবস্থা হতে পারে না। আমরা এই যেই পুলিশ গণহত্যার অংশীদার ছিল, যে পুলিশ বাংলাদেশে একটি আপনার মানে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছিল দেশকে, এই পুলিশ একটা কার্যকর কমিশনের মাধ্যমে পরিচালনার জায়গা কিন্তু আমরা একমত হতে পারছি না। এবং যে সংস্কার প্রস্তাব দেওয়া হচ্ছে, আমরা দেখেছি যে বিদ্যমান এস্টাবলিশমেন্ট সেটাকে বাধাগ্রস্ত করছে। আপনি যদি শ্রীলঙ্কার দিকে তাকান, শ্রীলঙ্কায় একটা বড় অভ্যুত্থান হয়েছে, কিন্তু শ্রীলঙ্কার পুলিশ কিন্তু অভ্যুত্থানে হন্তার উপরে ভূমিকা নেয়নি, কারণ শ্রীলঙ্কায় পুলিশ চলে একটি স্বাধীন কমিশনের মাধ্যমে। তো আমরা যেই সংস্কারটা চাচ্ছি সংবিধানের মাধ্যমে, যেটা শুরু অন্যান্য স্বাধীন যে প্রতিষ্ঠানগুলো, প্রতিটা প্রতিষ্ঠান কিন্তু আমরা জনক্ষমতায়ন এবং কিভাবে প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ডেমোক্রেটিক ইনস্টিটিউশন রূপান্তর করা যায়, সেই লক্ষ্যে কিন্তু আমরা সংস্কার চাচ্ছি। এই রাষ্ট্রকে আবার ৭১ থেকে নিয়ে নতুন ভাবে শুরু করা এইটা না, বরং রাষ্ট্র নতুন যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে পুনর্গঠনের যে একটা ব্যবস্থা, সেটা আমরা এই সেকেন্ড রিপাবলিকের মাধ্যমে করতে চাই। জি, ধন্যবাদ। জনপ্রধান, আপনার কাছে ফিরে আসতে চাই। ১৯৭১-এর পরে যখন নতুন করে জাতীয় সরকার গঠন, সে প্রসঙ্গ আপনি এনেছেন খানিকটা আগে, এবং আবারও অসম্পূর্ণ বিপ্লব সম্পূর্ণ করার জন্য জাসদের জন্ম, সেখানে ফিরে গেলে সেখান থেকে আবার এই ২৪ এসে শেখার কি আছে? সেখানে আপনি বলছিলেন যে হয়তো অনেক কিছু ঠিকভাবে করা হয়নি, হয়তো অনেক ভুল থেকে গেছে। একটা বিষয়ে খুব পরিষ্কার হওয়া ভালো, আমাদের রিপাবলিকের ধারণাটা, তাই না? এটা তো নতুন না। আর ডেমোক্রেসি আমাদের তো সব এগুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে ধার করা। গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, ফার্স্ট রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক, সবগুলি কিন্তু বাইরের থেকে। আমাদের পৃথিবীতে যতগুলো রেভলিউশন হয়ে গেছে, যেমন ফ্রেঞ্চ রেভলিউশনটাই বেশি সব জায়গায় পাঠ্য হয় এবং এটা রেফারেন্স হিসেবে আসেও, এবং সেক্ষেত্রে প্র্যাকটিক্যালি পঞ্চম বোধহয় রিপাবলিক চলতেছে সেখানটা ফ্রান্সে। তো প্রথমে তো ওরা প্রথম তো অভ্যুত্থান করছে তো ঈদের বিরুদ্ধে, চার্চদের বিরুদ্ধে। সেকেন্ড করছে আপনার যতদূর পড়ছে ওই সময়, দুভাবে পড়ছে, আমরাও পড়ছি ওই সময়। সেকেন্ড করছে বোধ হয় কিংশিপের বিরুদ্ধে বা অভিজাত শ্রেণীর বিরুদ্ধে, তারপরে কিংশিপের বিরুদ্ধে করে করে এইভাবে আসছে। একটা প্রত্যেকটা অভ্যুত্থানের গুণগত পরিবর্তন সেখানটা কিন্তু ছিল, মাস্ট, উইথ ফিলোসফি। যেমন সাম্যমৈত্রী ভ্রাতৃত্ব স্লোগান ছিল, বুঝছে না, ক্লিয়ার একটা স্লোগান ছিল সেখানটায়। ইভেন কি রুশ রেভলিউশন তাই না, সেখানটায় ল্যান্ড পিস ব্রেডের স্লোগান দিয়ে বিপ্লব হয়ে গেছে। শ্রমিক শ্রেণীর পার্টি, রুশ সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার্স লেবার্স পার্টি তার ক্ষমতা দখল করছে। ইভেন কি শিয়া বিপ্লব যেটা হয়েছে সেখানটাও কিন্তু আপনার দেখেন একটা, ওটা শিয়া বিপ্লব বলে, ওরা ইসলামিক রেভলিউশন বলে, কিন্তু আসলে শিয়া বিপ্লব টার্মিনোলজিটা শিয়া বিপ্লবই হয়ে। তো সেখানে অনেক পার্টি ছিল, কিন্তু সিভিল পার্টি মাইনাস হয়ে গেছে, পরে নিজেরাই একদম তো এককভাবে দখল করছে সেই পার্টি।
আমি যেটা বলতে চাচ্ছি এখানে অভ্যুত্থানের চরিত্রটা কি, এখানে অভ্যুত্থানের চরিত্রটা হচ্ছে কেন এই গভর্নমেন্টটা হলো। এখানে একক কোনো পার্টি যদি যে ফিলোসফি আমার ভাইজানরা ধারণ করতে চায় না, একক কোনো পার্টি যদি আন্দোলনটাকে নেতৃত্ব দিয়ে যদি চলে আসতে পারে তাহলে ঘটনা এটা এরকম হইতো। ধরেন 71 সালে যদি কমিউনিস্টরা যদি বঙ্গবন্ধু না হয় যদি কমিউনিস্টরা নেতৃত্ব দিত তাহলে সেই রাষ্ট্রের নেচারটা ভিন্ন হয়ে যেত, তার সরকারটা ভিন্ন হইতো, তার কনস্টিটিউশন ভিন্ন হইতো। সেটা হয় নাই। ঠিক বর্তমানে এখানটায় যেহেতু এটা একটা ডেমোক্রেটিক গণ অভ্যুত্থান, তাই না, তাই সেখানটাতে সবার অংশগ্রহণটা ছিল এখানটায়। ফলে ন্যাচারালি শুধুমাত্র হ্যাঁ ওনার দাবিটা ভেরি চমৎকার, আমি মনে করি আরও ফাইন, আরও চমৎকার উত্থাপন করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু বাট এটা এই রিপাবলিকের যে ধারণা, সেকেন্ড রিপাবলিক না, ওই ধারণা সবার কাছে অ্যাকসেপ্টেড না। অ্যাজ বিকজ আমি তো প্রেজেন্ট কনস্টিটিউশনে বিশ্বাস করি যে এই কনস্টিটিউশনের একটা লোক স্বৈরতান্ত্রিক কখন হয়, এটা একটা রোগ, অসুখ। দেখেন আমি একটা উদাহরণ দিই অসুখ বোঝানোর জন্য আর কি। এই ভারতে বিজেপি একটা সাম্প্রদায়িক বা জঙ্গিবাদী বা আপনি হিন্দুবাদী দল বলুন ক্ষমতায় আসছে, বহুদিন পর লাগাতারভাবে আসছে। ভারতে বহুদিনের একটা ট্র্যাডিশন ছিল যে প্রধান বিচারপতি, সরকার দলের প্রধান যিনি প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং বিরোধী দলের যিনি নেতা, এই তিনজনের মিলে নির্বাচন কমিশন ঠিক করবে তিনজনের। কিন্তু বিজেপি এসে এই গতবার ওই প্রধান বিচারপতি বাদ দিয়ে দিচ্ছে এবং মামলা আছে কোর্টে, তারপরেও বিজেপি নিয়োগ দিয়ে দিল। এটা কিন্তু সংবিধানে লেখা নাই, তার শাসনতান্ত্রিক ক্ষমতা এটা করলো সেখানটায়। ইভেন কি আমি যদি আমেরিকার উদাহরণ দেই, নিক্সন ওয়াটারগেট কেলেঙ্কারি করছিল, সংবিধান কোথাও লেখা ছিল যে সংবিধানে লেখা আছে? নো, অ্যাজ এ পার্সন হি হ্যাজ ডান দিস আনইথিক্যাল থিংস। তো ফলে শেখ হাসিনা যেটা করছে এখানটায় নো ওয়্যার ইন কনস্টিটিউশন। উনি দিনের ভোট রাতে করছে, আবার মুসমুসে হাসছে, তাই না, উনি যা ইচ্ছা তাই করছে। উনি 153 বিনা ডিক্লেয়ার করছে। এই যে কাজগুলি করছে সংবিধান কোথাও নেই। পুলিশকে পরিচালনা করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ডিসিকে বক্তৃতা দিছে যে নৌকায় ভোট দিতে হবে, এগুলি সংবিধান কোথাও লেখা নেই। তাহলে এটা একটা অসুখ। এই অসুখের জায়গায় পায়, অসুখের কারণে টোটালিটারিয়ান তত্ত্ব, সর্বাত্মকবাদী হিটলার মুসলিমের জন্ম হয়েছে, ফ্যাসিস্টের জন্ম হয়েছে। আজকের পৃথিবীতে আমরা এই ডেমোক্রেটিক ওয়ার্ল্ডে আমাদের ইদানিং সুইডেন থেকে একটা গবেষণা বেরোইছে, ইন দ্য নেম অফ ডেমোক্রেসি ইলেকট্রিক্যাল টেরানি, মানে গণতন্ত্রের কথা বলে ভোটের কথা। শেখ হাসিনা যেটা সব জায়গায় ভোট করে, বুঝছেন না, সব জায়গায় ভোট, ইউনিয়ন পরিষদ ভোট, উপজেলা ভোট, এই জায়গায় ভোট, সব ভোট, জেলা পরিষদ ভোট, কিন্তু ভোটের মধ্যে উনি কারচুপিটা করে ক্ষমতা থাকে। এবং পৃথিবীতে শুধু শেখ হাসিনা, এরকম অসংখ্য জায়গায় প্রায় অধিকাংশ লোক 71টার মতো দেশে, সুইডিশ সেই গবেষণা বলতেছে যে 71টার মতো দেশে এইরকম শাসন চলছে গণতন্ত্রের নামে, একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা। এবং এটা ভালো, এটা আমরা ভালো যে আমরা 15 বছরের উচ্ছেদ করতে পারছি, এটা আরও থাকতে পারতো, ওনারা তো মনে করছে 41 সাল থাকবে। তাহলে আমি বলতে চাচ্ছি কথাটা এই জায়গায় যে তাহলে এই অবস্থায় এখানটায় আমাকে আমরা সংবিধানটা দোষ না, হ্যাঁ সংবিধানটা যেগুলো কালাকানুন আছে, সংবিধান তো উচ্ছেদ, সংবিধান যখন তখন বাতিল করা যায়, সংবিধান সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় সংবিধান থাকে। আমাদের এই সংবিধানে কতগুলি কারেক্টলি বলছেন যে বেসিক ডিরেক্টিভস কতগুলি করছে গভর্নমেন্ট, হ্যাঁ, যেগুলি পরিপূর্ণ করতে হবে ফলে এখানটায় আমি সংবিধানে যেগুলি ইউজলেস জিনিস, তাই না, আমি সংবিধানে পার্লামেন্ট এখানটায় ওই যে ব্রিটেনের কথা যদি বলেন, ওইখানটা খুব চমৎকার একটা কথা আছে যে ওরা সব কিছুই করতে পারে শুধু নারীকে পুরুষ ছাড়া, পুরুষকে নারী ছাড়া। তো প্র্যাকটিক্যালি সংবিধানের পার্লামেন্টের সেই রাইট থাকে। এখন বাংলাদেশে এই অভ্যুত্থানের পর ন্যাচারালি আমরা যারা ক্ষমতায় ছিলাম অতীতে, আমাদের দুর্বলতাগুলো আমরা বুঝি। যারা ক্ষমতায় ছিলেন দীর্ঘদিন, একবার দুবার না, অনেকবার ক্ষমতা ছিলেন। ইভেন কি আওয়ামী লীগ যে কাজগুলি করে গেছে, তা আওয়ামী লীগের তার কাজে তাকে তার সাজা পেতেই হবে, এতে কোনো মাপ নাই, তাকে কেউ কনসিডার করবে না। বর্তমান মানুষ জনগণও কনসিডার করবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমার কথা হচ্ছে যে একটা নতুন দল হয়েছে, সেই দলের ঘোষণা আরও গণতন্ত্রের জন্য, আরও বিপ্লবের জন্য থাকতেই পারে, থাকুক, এটাকে ওয়েলকাম করি। কিন্তু বাট প্রেজেন্ট যে বাস্তবতা, সেই বাস্তবতা দাঁড়িয়ে এখানটায় এখন এইটা এই গভর্নমেন্টের, হ্যাঁ ওনাদের গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ থাকতে পারে, গভর্নমেন্টের মধ্যে কিছু লোকও থাকতে পারে, কিন্তু সেই লোক যদি এরকম কোনো মুভ করে তাহলে আমি বলছি যে প্রথমেই সেটা বিসমিল্লাহ গলদ হয়ে গেছে। এই কারণে এই গলদ হয়ে গেছে যে আমি প্রেজেন্ট কনস্টিটিউশনে আমার ওৎসব হয়ে গেছে। ইট ইজ নট এ রেভলিউশনারি গভর্নমেন্ট এট অল। যেগুলি জায়গায় হয়েছে সব জায়গায় রেভলিউশনারি গভর্নমেন্ট হয়েছিল। আপনি রুশ থেকে শুরু করে, আপনি ফ্রান্স থেকে শুরু করে, কমিউনিস্ট থেকে, সব জায়গায় বিপ্লবী সরকার। এটা হয় না এইখানটায়। ফলে চোর পালাইলে বুদ্ধি বেড়ে তো লাভ নাই। হ্যাঁ, এখন ইউ ক্যান ফাইট ফর দি বেটারম্যান। আমরা ফাইট করতে পারি আরও ভালোর জন্য, আরও বেশি গণতান্ত্রিক করার জন্য, কোনো আপত্তি নেই। জি, ধন্যবাদ। জনাব শামসুজ্জামান, আপনার কাছে ফিরে আসি। এই যে 71-এর কথা ঘুরে ফিরে আসে, এর আগেও ছাত্রদের মধ্য থেকে যখন জাসদের জন্ম হয়েছিল একটা বিপ্লবকে সম্পূর্ণ করার কথা বলা ছিল, এখানেও জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য থেকে যেহেতু নতুন একটা রাজনৈতিক দল এসেছে, তাদের মধ্যে ছাত্ররাই নেতৃত্বে,
তাদের প্রতি একজন সাবেক ছাত্রনেতা, অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে আপনার পরামর্শ কি হবে? না, আমি তাদেরকে অভিনন্দন জানাইছি আগেই, যখন দল করেনি, দলের প্রস্তুতি নিচ্ছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, আমার কাছে মনে হয়েছে যে শিক্ষার্থী, তরুণ যারা মানে একটা পরিবর্তনে, সে যেখান থেকেই আসুক না কেন, এই ঝুঁকিটা নিয়েছে এবং তাদের ঝুঁকি নিতে গিয়ে অনেক বন্ধু শহীদ হয়েছে, অনেক বন্ধু এখনো হাসপাতালে, কেউ চোখ হারাইছে, কেউ হাত হারাইছে, পা হারাইছে। এটা ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা। এরা কেউ কেউ যদি এখন কোনো রাজনৈতিক দলেও যোগদান নাও করে, তাহলে এরা মহান ব্যক্তি হিসাবে জাতির কাছে বরণীয় ব্যক্তি হবে। কিন্তু ওরা যখন সেকেন্ড স্টেপ, অর্থাৎ প্রথম গণঅভ্যুত্থান, তারপরে একটি রাজনৈতিক দল গঠন, তো রাজনৈতিক দল গঠন আমার তো মনে হয় আমরা শুধু না, কম বেশি সবাই তাদেরকে অভিনন্দন জানিয়েছে, কিন্তু সুনির্দিষ্ট লক্ষ্যর দিকে তাদের লক্ষ্য রাখতে হবে। কর্মসূচি আপনাকে পূরণ এখনো করতে পারেনি। গঠনতন্ত্র, বাংলাদেশের রাজনীতিক অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এগুলো ব্যাখ্যা থাকতে হবে। মানে আমি তাদেরকে সমালোচনা করছি না, আরো বেশি নমনীয়, আরো বেশি যৌক্তিক ঘটনাগুলো মানুষকে হৃদয়গ্রাহী করতে পারে, মানুষকে টানতে পারে, এই জিনিসগুলো তাদের অনুধাবন করতে হবে। বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে যারা রাজনীতির মুখপত্র হবে, যারা নেতা হবে, তারা কিন্তু এটা প্রকাশ্য রাজনৈতিক দল, এটা কিন্তু গোপন কোনো রাজনৈতিক দল না যে খালি আপনার লিখিত সার্কুলার দিয়ে, পত্রিকা দিয়ে এরা করে। আমাদের দেশে তো অতীতে অনেক গোপন রাজনৈতিক দল ছিল এবং এখনো হয়তো কিছু থাকতে পারে মার্ক্সবাদী, তাদের ভূমিকাও কিন্তু অস্বীকারযোগ্য না, তাদেরও একটা ভূমিকা ছিল। কিন্তু এটা প্রকাশ্য একটি রাজনৈতিক দল। যদি এই যে সার্জিস, আমি তার নাম ধরেই বলি, তার যে কথাটা এসছে নির্বাচন সম্পর্কে, যে কথাটা বিচারের আগে যেন কোনো রাজনৈতিক দল, এটা অনেকটা ডিকটেট করার মতো। সে তার মতো করে বলতে পারতো যে আমরা মনে করি বিচারের আগে কোনোভাবে নির্বাচন প্রত্যাশিত না, বলতে পারতো। কিন্তু অন্য কেউ ভুলক্রমেও যেন, এটা তো সে এখন রাজনৈতিক দলের একজন নেতা কর্মী, যেভাবে ব্যাখ্যা করি না কেন, সরকারও না, স্বরাষ্ট্রমন্ত্রী এমনও না, এটা মানুষের ভিতর বিভ্রান্তি সৃষ্টি করবে, মনে হবে সে হুমকি দিচ্ছে সবাইকে। এটা যথাযথ আমার কাছে মনে হয় না। আমরা ছাত্র রাজনীতির প্রোডাক্ট, আমি এই বয়সে এসে একটা দলের ভাইস চেয়ারম্যান, কিন্তু আমি ছাত্র রাজনীতির প্রোডাক্ট, আমার পাশে যিনি আছেন ছাত্র রাজনীতির প্রোডাক্ট। তারা আমাদের অনুসরণ করতে হবে না, তারা উঠে না আসলে জাতির মানে যে গ্যাপটা সৃষ্টি হবে, মানে তরুণরা যদি রাজনীতিতে না আসে এবং সেই তরুণরা যদি সাহসী না হয়, সেই তরুণরা যদি বিনয়ী এবং নৈতিকতার অধিকারী না হয়, তাহলে ভবিষ্যৎ তো জাতির অন্ধকার। সেই জন্য আমি তাদের উপর অবশ্যই প্রত্যাশা আমাদের, তারা ভালো করবে, তারা জাতিকে ঐক্যবদ্ধ করবে এবং তাদের কর্মসূচিকে মানুষের কাছে নিয়ে গিয়ে সেটা গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যাবে। এটা আমার তাদের প্রতি আহ্বান। ধন্যবাদ। জনাব আলাউদ্দিন, যদি আর কিছু যোগ করার থাকে। না, আমার যে বিষয়টা, দুদু ভাইয়ের কথা আমি খুব সুন্দর করে শুনছিলাম। আমি মনে করি যে সত্যিকার অর্থেই এই তরুণ যারা রাজনৈতিক দলে সংগঠিত হয়েছে, তাদের কাছে, তাদের কাঁধে এখন অনেক দায়িত্বের ভার। এই গণঅভ্যুত্থানের লিগ্যাসি এবং গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের কাজটি খুব সহজ না। এটা দীর্ঘ পথ পরিক্রমায় তারা অন্যান্য রাজনৈতিক দল, মত সবাইকে রেসপেক্ট করে একটি জাতীয় ঐক্যমত্যের জায়গা। আর সবচেয়ে বড় জায়গা হলো যে, আমরা আগেও বলেছি, এটা একটা জেনারেশনাল ইকুইটির জায়গা। যে প্রজন্ম দীর্ঘদিন ধরে আমরা দেখেছিলাম যে আমাদের যে পুরাতন বড় রাজনৈতিক দলগুলো আছে, তাদের সিদ্ধান্ত গ্রহণে তরুণদের গুরুত্ব খুব কম দেওয়া হতো এবং বিশেষ করে গত 15 বছর আমরা দেখেছি যে বাংলাদেশের যে 33% যারা 18 থেকে 25 বছর বয়সী
তাদের কথা বিবেচনা করে আসলে কোনো পলিসি গ্রহণ করা হয় নাই। এই রাষ্ট্রের যে ভবিষ্যৎটা বিভিন্ন ভাবেই আসলে একটি অন্ধকার পথের দিকে যাত্রা ছিল। গণঅভ্যুত্থানের মাধ্যমে আসলে একটা বাক পরিবর্তনের সুযোগ হয়েছে। আমি মনে করি যে আমি একটি রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে আমি যেটা ধারণ করি এবং অন্যান্য যে রাজনৈতিক দল আছেন তারা সবাই মিলে বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশের যে পরিবর্তনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনাটাকে আমরা ঐতিহাসিক স্বার্থে কাজে লাগাতে পারি, যাতে বাংলাদেশ সত্যিকার অর্থে বিশ্বের বুকে এবং অন্যান্য জাতি গোষ্ঠীর সাথে আত্মমর্যাদা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে। আজকের প্রোগ্রামে আমাকে ডাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জনপ্রধান, আপনার কাছে আসতে চাই, এই যে ক্ষেত্র বিশেষে ভিন্ন মত একটা রাজনৈতিক ব্যবস্থায়, সেখানে অনৈক্য বলতে পারেন, কেউ মতবিরোধ বলতে পারেন, ক্ষেত্র বিশেষে এটাকে কাদা ছোড়াছড়িও বলেছেন সেনাপ্রধান। তো এর মধ্য থেকে আসলে এই যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার দিকে এগিয়ে যাওয়ার পথটা কোনটা? আসলে ডেমোক্রেসির বিউটি তো এই জায়গায়, ভিন্ন মত, নিন্দা বা প্রতিবাদ, এই প্রতিরোধ, এটা ডেমোক্রেসি কিন্তু পার্ট, অঙ্গ। এটা খারাপ কোনো জিনিস না। আমি প্রথমেই যে কারণে আমি আশান্বিত যে প্র্যাকটিক্যালি মানে 90-র পরে ক্রমান্বয়ে তরুণরা, ছাত্র, আমাদের সন্তানরা, আমার সন্তান ঢাকা ইউনিভার্সিটি পাশ করে বেরিয়ে গেছে, রাজনীতি করতে চায় না। কিন্তু এই যে ছাত্রটা এসছে রাজনীতি করতে, একটা অভ্যুত্থান করার পর দল করতে, না আমি তাদেরকে সাধুবাদ জানাই। ডেফিনেটলি তাদের চিন্তার মধ্যে এখন ম্যাচুরিটি নাও থাকতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি এই ছাত্ররাই ভবিষ্যতে এই জাতিকে নেতৃত্ব দেবে, এতে কোনো সন্দেহ নেই। আমি সেই জায়গাটা দাঁড়িয়ে আমি বলতে চাচ্ছি যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা একটা ভালো উদ্যোগ, এবং নতুন করে আমাদের রাজনীতি পুরনো সেকালে কিন্তু এই আন্দোলনের কারণে একটা বিশাল সেট যারা মুক্তিযুদ্ধের নেতৃত্বে, এরা কিন্তু দেখেন অনেক ত্যাগ থেকে ছিল, কিন্তু এমন গরিত কাজ করছে এদের রাজনীতি মুখে নেওয়ার আর জায়গা থাকবে না, এটা বেরিয়ে যাবে। আমি দেখতেছি প্রায় হাজারের মতো লোক এরা রাজনীতি আর করতে পারবে না স্বাভাবিক বাস্তবতার কারণে। তো ফলে সেই জায়গায় তো একটা এই ভ্যাকুয়ামটা পূর্ণ করার জন্য রাজনৈতিক শক্তির দরকার। সেই জায়গাটা যদি ধরতে পারে আমার ধারণা, তাহলে একটা পজিটিভ শক্তি, ইতিবাচক একটা শক্তি হিসাবে ভবিষ্যৎ রাজনীতির মাঠে আসতে পারবে। কিন্তু আমি শঙ্কিত এই জায়গাটাই, সেটা হচ্ছে যে আমাদের যে এই দেশের রাজনীতির ধারাবাহিকতা, আমাদের ভূমণ্ডলীয় যে পলিটিক্স, বর্তমান বিশ্বের যে রাজনীতি, এই সামগ্রিক বিষয়টাকে মানে বুঝে এনে ধারণ করে আমাকে সামনে স্টেপিংগুলো দিতে হবে। আমি কিন্তু বিচ্ছিন্ন দ্বীপ না, এখন একটা দেশ কিন্তু ইট ইজ গ্লোবাল ভিলেজ। আমার দেশটাই একমাত্র দেশ না, অথবা আমার ধর্মটা একমাত্র ধর্ম না, অথবা আমার শরীরটা একমাত্র শরীর না। এটা দি হোল ওয়ার্ল্ড ইজ বিসাইড আস। ফলে এটা চিন্তা করে আমাকে আমার সামনের পদক্ষেপগুলি দিতে হবে। যদি দিতে পারি তাহলে বাংলাদেশটাও ভবিষ্যৎ পৃথিবীতে খেয়াল রাখতে হবে। আমার বাংলা নামের বাঙালিদের মানে মেজরিটি বাঙালি, আমি অন্য জাতিসত্তা আছে, একটাই দেশ পৃথিবীতে, যদিও বাঙালি জাতিসত্তার বহু আদিকাল থেকে আছে, তাই না? তো সেই দেশটার আরও বেশি ভালো হোক নিশ্চয়ই, সবাই তারাও চায়, আমরাও চাই। ফলে সেই জায়গাটা কীভাবে সেতু বন্ধনটা তৈরি করা যায়, মৌলিক জায়গাটা ঐক্যটা কীভাবে আনা যায়, বাংলাদেশের বেসিক ত্রুটিটা হচ্ছে ওই জায়গায় 71। আপনি খেয়াল করেন এখনও জামাতের লোক বলতেছে কি যে সেপ্টেম্বর মাসে বলছিল গোলাম আজম যে পাকিস্তান সেনাবাহিনী আর আমরা এখন দেশপ্রেমিক, এখনও আমরা দেশপ্রেমিক আর বাংলাদেশ সেনাবাহিনী। বাহ, কত মজার কথা, তাই না? এই কয়েকদিন আগে তাদের একটা পত্রিকায় বোধ হয় তাদের ছাত্র কি কথা লিখে ফেললো। এই যে অবস্থাটা, এই জায়গাটাকে যদি আমরা নিরসন না করতে পারি, তাহলে আমি যে তিমিরেই ছিলাম ওই তিমিরেই রয়ে যাবো। আমাকে এইটাকে অ্যাড্রেস করেই যারা ওই জায়গায় আসছেন তাদেরকেও সংশোধিত হইতে হবে, এবং আমরা ডেফিনেটলি জনগণের ম্যান্ডেটের মধ্যে আমরা রাজনীতি করতে চাই। কাকু সকাল বিকাল জবাই করো, নাস্তা করো, এইসব আর করতে চাই না। আমরা চাই আমাদের দেশটা এই অভ্যুত্থানের পরে একটা সঠিক জায়গায় যাক, এটাই আমাদের কামনা। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি আজকের মতো।